ভূমিকাতে আমরা তো দেখেছি যে অনেকের নামেই কথিত হত্যা মামলা হয়েছে 5 আগস্ট এই আন্দোলনের পরে, ডক্টর ইউনূস সরকারের সময়। আহ অনেকেই কারাগারে আছেন, অনেকেই নির্বাসনে গেছেন। উম, আপনিও কি ঠিক এই কারণেই নির্বাসনে আছেন এই মুহূর্তে দেশ ছেড়ে? আহ না, বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছিল যখন দেখলাম, আমি যখন আমাদের বাংলাদেশে যখন ঝামেলাটা শুরু হয়েছে, সন্ত্রাসীরা যখন স্টুডেন্ট নামধারী কিছু সন্ত্রাসী আর কি, তখনও কিন্তু জিনিসটা বুঝতে পারিনি, কারণ তখন আমি অলরেডি কানাডায়। জুন মাসে আমি প্রতি বছর 2বার করে আসি, আমার 2-3বার আসি, আমার ছেলে মেয়ে থাকে, আমার ছেলে থাকে, আমার মা থাকেন, তবে এসছি। আমি ফেরত গেছি জুনের 15 তারিখে, 21 তারিখে কোথায় গেছি এরকম হবে। যাওয়ার পরে আমি ওখানে রেস্ট নিচ্ছিলাম। এই যে ঝামেলাগুলো হচ্ছে এগুলো আমি আসলে টের পাচ্ছিলাম না, কারণ আমার জেট লগ গুলো কাটছিল না সেই সময়ের যে বিষয়টা। পরে তো যখন আবু সাইদ মারা গেল, তখন তো মনে হচ্ছে, তখনই তো সবাই মানে হয়ে গেল। না, যেটা বলছিলাম যে যখন আমরা প্রথম আগুন দিল রেডিও, সরি, টেলিভিশন, বাংলাদেশ হুম, হুম। টেলিভিশনে, তারপরে হাসপাতালে, সমস্ত জায়গায় আগুন দিল, প্রধানমন্ত্রী যাচ্ছেন ওখানে, এবং মেট্রো রেল স্টেশনে আগুন দিয়েছে। দেখেন, আমরা একজন শিল্পী, আমরা তো রাজনৈতিক ভাবে অত আহ, মানে কেউ ইনভলভমেন্ট নাই, কিন্তু একটা সচেতনতা আছে শিল্পী হিসেবে। মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের সাথে আমাদের পারিবারিক একটা সখ্যতা সারা জীবনের জন্য আছে, দেশের প্রতি মমত্ববোধ। তো বিটিভিতে গেছি, বিটিভিতে যেয়ে দেখেছি যেখান থেকে আমরা অভিনয় শিল্পী হয়ে উঠেছি, সেখানে দেখলাম যে যেতে যাওয়া উচিত, এবং সেই সাথে হাসপাতালে যাব। কারণ রোগী, অনেক বাচ্চাদের এফেক্টেড হয়েছে। এভাবেই গেছি, কিন্তু এটাকে যখন আমরা দেখলাম যে ফেসবুক অ্যালগরিদম এবং তাদের কর্মকাণ্ড, যারা নাকি সংসদ, একদল শিল্পী নামক শিল্পী না আসলে, তারা হচ্ছে আমার মনে হয়েছে যে তারা এই যে আমাদের 15-16 বছর ধরে যে বাংলাদেশটাকে একটা মানে অস্থির করে ফেলছে সারা পৃথিবীর কাছে, এবং একটা ইমব্যালেন্স সিচুয়েশন যেটা তৈরি হয়েছে, এই শিল্পীগুলোও ইনভলভ ছিল এবং তাদেরকে ডলার দিয়ে কেনা গেছে। এবং প্রতিদিন তারা ডলার হিসেব মতো তারা দাঁড়াতো, যাদের যেরকম ডিম্যান্ড ছিল সেই ডিম্যান্ড গুলো ফুলফিল করতো। এটা পরবর্তীতে আমরা জেনেছি। আমরা কিন্তু কেউ, আমাদের দেশাত্মবোধ, আমাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বোধ থেকেই কিন্তু আমরা বিটিভিতে গেছি। এইটা নিয়ে দেখলাম যে আমাদেরকে গালি গালাজ পাবলিক, মানে আমাদেরকে, ধরেন ওই যে একটা গোষ্ঠী আছে, ফারুকির একটা দল আছে আর কি, ওরা আমাদেরকে কিভাবে পচাবে সেটা ও অনেক আগে, ও পাবলিসিটিটা খুব ভালো করতে পারে, একটা নেগেটিভ পাবলিসিটি। এবং এবং সে তো আসলে একা না, তার কথাটা আমরা বলছি একা, সে একা না। আমার মনে হয় বিশাল একটা নেটওয়ার্কিং আছে, যে বাংলাদেশের সংস্কৃতিকে কিভাবে ধ্বংস করলে বাংলাদেশের মানুষ আসলে বিচ্ছিন্ন হয়ে যাবে মুক্তিযুদ্ধের কাছ থেকে, এই বিষয়টা একটা তার ভেতরে আছে। কিন্তু সে কিন্তু ওই যে বলেন না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বা আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকা ওই জিনিসটাই সে ছিল কিন্তু। এবং আমাদের আওয়ামী লীগের অনেক মন্ত্রী, মিনিস্টার, বড় বড় মানুষজন তাকে কিন্তু হেল্প করেছে এই বিষয়ে। তো সে টার্গেট করেছিল আমাদেরকে, যারা আমরা বিটিভিতে গেছি। তো ওই কারণেই পরে বুঝলাম যে আসলে আমাদেরকে মানুষের কাছে যেইভাবে প্রেজেন্ট করছে, কখনো আমি এই দেশ ছেড়ে চলে আসবো এটা ভাবনা আমার ছিল না। কিন্তু যে ভাষার জন্য আমরা আন্দোলন করেছি, বা অন্য ভাষা আন্দোলনে, আর কথা হচ্ছে কি, আপনি আপনার গ্রামের ভাষায় কথা বলেন, আপনি স্থানীয়, মানে আপনার সেটা সমস্যা নাই। কথা হচ্ছে যখন আপনি নাটকে, আপনি যখন একটা মানে জেনারেশনের সামনে আপনার ভাষাকে আপনি প্রেজেন্ট করবেন, আপনি তো অশ্লীল আকার অঙ্গি বা বিকৃত, মানে তার অঙ্গভঙ্গি, বিকৃত কথাবার্তা, ছোঁই এবং স্ল্যাং, এবং এই যে এবং কি অ্যাপার্টমেন্ট খালি আছে, আপনি চলে আসেন এবং সাথে এটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, এই যে বিষয়গুলো, এগুলো তাকে সবাই মিলে প্রশ্রয় দিয়েছে। হ্যাঁ, তো প্রশ্রয় দিয়েছে, যার জন্য আমার কাছে মনে হয়েছে যে, এবং আজকে দেখেন এত ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, আমাদের যাদেরকে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা, বা যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের কাউকে নিয়ে লাস্ট 15 বছর আমরা কেউ ওটিটিতে কাজ করতে পারিনি।
নেয় নাই, এবং সেখানে বড় বড় পত্র পত্রিকাও আছে আমাদেরকে কোথাও এবং চ্যানেল আমি সেন্সর বোর্ডের সেগুলোর সঙ্গে মেম্বার। ফারুকের সম্পর্ক কি? মানে আপনাদের যে কোথাও কাজ করার সুযোগ দেওয়া হয়নি, এর না, সাথে এটা ওর ফারুকের কি জেদ, ও দিবে না, ও নিজে একটা বিশাল ভাবে ইয়ে হবে, সে ওটিটি প্রধান প্ল্যাটফর্মটা একজন তো তার, মানুষ। ওটিটি প্ল্যাটফর্মটা তো তার না, তার একার না, না। তার না, কিন্তু হ্যাঁ এটাই, এই যে চরকি যে ওটিটি প্ল্যাটফর্মটা আছে, এটার কিন্তু রেগুলার সে টাকা পায়, কারণ তার কথা অনুযায়ী যেই ছেলেটা এখন আছে সেই ছেলেকে সে তারা বসিয়েছে চরকির যে ইয়ে, তার গ্রুপের লোক কিন্তু, এবং তার যারা শিষ্য তারাই কিন্তু এখন ইন্ডাস্ট্রিকে ডমিনেট করছে, এখানে কোনো রিজন নাই। এবং তারা দেখেন যতগুলো তার সব সাগরেদের নাটকে কিন্তু তার স্ত্রী কাজ করেছে, এবং প্রতিদিন আমি এটাও শুনেছি সে গণভবনে রেগুলার যেত তার স্ত্রীকে নিয়ে, তাদের যারা মানে আমাদের প্রধানমন্ত্রীর যারা মানে ইয়ে ছিলেন তাদের কাছে যেত, সারাক্ষণ যেত এবং কাজ নিয়ে আসতো, বড় বড় কাজ নিয়ে আসতো সে। এটা সত্যি, এটা কোনো ভোটের কাজ, এবং লাস্ট যে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশনের সমস্ত কাজ কিন্তু সমস্ত কার্ডটার তার করা। এবং দেখেন, সে একটা ছবি বানিয়েছিল প্রত্যাবর্তন বঙ্গবন্ধুকে নিয়ে, সেটা সে রিলিজ দেয় নাই কারণ সেখানে বিতর্কিত বিষয় আছে। তারপরে সে ছবি বানালো শনিবার বিকেল, সেখানেও কিন্তু এই যে বর্তমানে সমস্ত ধরেন হুজুরদেরকে নিয়ে অনেক যেটা ওই যে হোলি আর্টিজেনের উপরে যে ছবিটা, ওইটা কিন্তু সে রিলিজ দিচ্ছে না। এবং পরে যেটা ছবি একটা বানিয়েছে আগস্ট 5, 21শে আগস্টকে নিয়ে, যেটা সেটা এখন সে রিলিজ দিচ্ছে না। শোনেন, সে হচ্ছে সব সময়ের সুবিধা নেওয়া মানুষ, সে এবং তার সাঙ্গ পাঙ্গরা, বুঝছেন। এখনো সে এবারও বলছে যে সে জিয়াউর রহমানকে নিয়ে ছবি বানাতে চায়, তখন আমার প্রতিবাদ ছিল যে জিয়াউর রহমানকে নিয়ে ছবি বানানোর মতো অনেক যোগ্য ব্যক্তি বাংলাদেশে আছে। এর আগে শহীদুল হক খান কিন্তু কলমিলতা বানিয়েছিল, যেখানে কবরী দিয়ে অভিনয় করেছিলেন, এবং আমাদের মাসুদ পারভেজ মানে আমাদের হিরো যে উনি অভিনয় করেছেন। তো এরকম বিষয় আছে। এই হচ্ছে কি, এরা সব সময় সুবিধা নেওয়ার সুযোগ মানে পার্টি, বুঝছেন। আজকে যে এত দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেছে, আমাদের সময়ে কিন্তু কে বিএনপি করলো কে আওয়ামী লীগ করলো এগুলো ছিল না, তারা তৈরি করছে এগুলো। আমি আমার স্বাধীন মতামত দেওয়ার অধিকার রাখি, কারণ আমি স্বাধীন দেশের নাগরিক। আমি কাকে পছন্দ করব কি করব না সেটা আমার আমার পছন্দ, সেটা এটা হতেই আমার পারে। স্বাধীনতা। হ্যাঁ, জি। কিন্তু তারা ভোগ করবে এবং সমস্ত কিছুতে কাজ তারা করবে, এবং লাস্টে তার সমস্ত লোকগুলো, যে অমিতাভ রেজা থেকে আরম্ভ করে তার বন্ধু বান্ধব সমস্ত রেজা, এরা সবাই আমাদের যে অনুদান কমিটির মেম্বার ছিল, এই ছিল, তারা সবাই প্রত্যেকটা মানুষ লাল বদল প্রত্যেকেই। না, এখন আমি এবং তো পাল্টা প্রশ্ন করি, লাভবান হওয়ার সুযোগ তো সবাই নিবে, সুযোগ সন্ধানে তো কম বেশি এই কাজগুলো করবেই, কিন্তু এই অভিযোগ তো আছে আওয়ামী লীগের সময় যে আহ, আমাদের যে আন্দোলনগুলো, গণতান্ত্রিক আন্দোলন কিংবা সাংস্কৃতিক আন্দোলন আমরা দেখেছি, বাংলাদেশের ইতিহাস বলে ছাত্রদের পাশাপাশি সবার আগে সাংস্কৃতিক কর্মীরাই, অভিনয় শিল্পী কিংবা নাট্যশিল্পীরা রাজপথে নেমেছে। কিন্তু আওয়ামী লীগের 15.5 বছরে সেই সাংস্কৃতিক আন্দোলনটা ধ্বংস করে দেওয়া হলো বিশেষ একটি গোষ্ঠীর পরিচিত মুখ এর মানুষদেরকে কাজ দিয়ে, নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে অন্যায় প্রতিবাদ গুলো আর গড়ে উঠলো না। এবং আমি যদি একই সঙ্গে প্রশ্ন করি, আওয়ামী লীগের 15.5 বছরে মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে অনেক সকল সাংস্কৃতিক যোদ্ধা বা বুদ্ধিজীবী মুখে ফেনা তুলে ফেলেছিল। এই 1.5 বছর, ডক্টর ইউনূস 1.5 বছরে কিন্তু কেউ সামান্য একটা স্ট্যাটাস দেয়নি। ব্যক্তির উন্নয় বিশ্বাস বা এরকম 2, 4, 5 জন অবশ্যই আছে, কিন্তু যারা সুযোগ সুবিধাটাই অনেক বেশি করে নিল, তারা সামান্য একটা স্ট্যাটাস দিল না, সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্তের মধ্যে সব লুকিয়ে আছে এখনো পর্যন্ত। এর জন্য আপনি দায়ী করবেন কাকে? আওয়ামী লীগের দায় তো আছে, কারণ আওয়ামী লীগ মনে করেছে যে আওয়ামী লীগের জয় বাংলা বললেই বোধহয় সে আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, হুম, মুক্তিযুদ্ধের কথা হুম, বললেই বোধহয় সে মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে। কিন্তু এরা তো সবাই আসলে খোলস, মুখোশ পরে এসছে। আমি অনেক মানুষকে দেখেছি প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক সুযোগ নিয়েছে, কিন্তু তারা অবস্থানও ভালো, তারা ওয়েল অফ, তারা কথা বলে না কারণ তারা বড় বড় পত্রিকা অফিস দ্বারা তারা পুরস্কৃত হচ্ছে। তাই আমি লিখেছিলাম যাদের যোগাযোগের কারণেই পুরস্কারটা হয়। আসলে বাংলাদেশে আহ যখন আপনি নিজেকে যে কোনো সময়ের সাথে তাল মিলিয়ে চললেই কিন্তু আপনি উপকৃত হবেন, এবং আপনি একা না, আপনার পুরো পরিবার উপকৃত হবে। 16-17 বছর এদেরকে দেখেছি আমরা, এরা সমস্ত জায়গায় ছিল, সব জায়গায় ছিল, এবং এখনো ওরা আছে।
থাকি না শুধু আমাদের মতো যারা মানে মানে বিশ্বাস করি, একটা যে একাদর্শ নিয়ে থাকি, আমাদের কষ্ট, বুঝতে পারছেন? আহ, এই যে এখনো অনেকে নির্বাচনে আছেন, লুকিয়ে আছেন, যাদের অনেকের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, আপনার কারোর সাথে কথা হয় যারা খুবই মানবতার জীবনযাপন করছে বা তারা কি করতে চায়? আমি, দেখেন, আমার তো আমি এখানে আছি, আমি তো অনেক বছর ধরে কানাডায় আছি, আমার মা আছেন, আমার ভাই আছে, আমার সন্তান, আমার ছেলে আছে, বড় হয়ে গেছে, জব টব করে। সেই জন্য হয়তো আমি ওইভাবে কষ্টটা পাই না, সত্যি কথা, কারণ তারা বেশ সচ্ছল, এবং আমি, আমাকে রেখেছে, আমি ঠিক আছে। কিন্তু আমি অনেক ছেলে মেয়ের সাথে কথা বলি, অনেকে লিখে আমাকে, এবং অনেকে 2,000 টাকাও চায়, বিশ্বাস করেন? 3,000 টাকাও চায়, বিশ্বাস করেন? একটা মানুষকে, আপনি আওয়ামী লীগ করতেন, আপনাকে পুরাই মারলাম। আপনি আওয়ামী লীগ করতেন, আপনাকে জেলে দিলাম। আপনি আওয়ামী লীগ করতেন, আপনি খুনের আসামি। শিল্পীরা কিভাবে খুন করে আমাকে বলেন? সম্ভব এটা শিল্পীর খুন করা? কিভাবে করবে? আমি রয়েছি উত্তরায়, আমি কখন যাব নারায়ণগঞ্জে একটা ট্যাক্সি ড্রাইভারকে মারার জন্য? 174 জন মিলে সম্ভব? তাও মারতে পারি নাই, মারা শেষ হয় নাই, মানে মানে অ্যাটেম্প টু মার্ডার, এটা হয় কখনো? আপনার বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে, হত্যা মামলা? হ্যাঁ, এটাই তো বললাম। ও, আপনি তখন কানাডায় তখন ছিলেন? আমি বাসায় ক্যানাডায়, বসে? তখন আমি ক্যানাডায়। কানাডা থাকার পরেও আপনার বিরুদ্ধে এখানে হত্যা মামলা হয়েছে? হ্যাঁ, সেটা হ্যাঁ। কি আপনি কানাডা থেকে অর্ডার দিয়েছেন, নাকি আপনি কানাডা থেকে উড়ে আমি এসে যাই না, মেরেছেন? আমি কি গেছি, বুঝলেন? আমি উত্তরা থেকে নারায়ণগঞ্জে গেছি। নারায়ণগঞ্জে যে আমরা 174 না 300 400 জন ওইটার মধ্যে আছে। আমরা একজন ট্যাক্সিওয়ালাকে মারতে গেছি। কত ফার্স্ট, চিন্তা করেন। মারছি, তাও মারতে পারিনি। তো আমাকে অনেকেই বলে যে, কি করলা ভাই জীবনে, এত শক্তিহীন তুমি। আমি একা না তো, আমার সাথে মনে করেন চিটং মানে এ একটা মামলা হয়েছে। তারপরে ভাটারাতে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে ফারুকির শাগরেদরা করছে, শিল্পীদের নিয়ে। কোনো কিছু পায় না তো বলেন? তারা তো হাজার মানে হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে, আমাদের তো কিছু পায় না। আমাদের দিয়ে রাখছে, বুঝছেন? এবং যার যতটুকু প্রাপ্য, যার যতটুকু সম্মান, যার যতটুকু করণীয় যে করেছে আমাদের দেশের জন্য, সেটা স্বীকার করা। আপনি রবীন্দ্রনাথকে গালি দিচ্ছেন, নজরুলকে গালি দিচ্ছেন, আপনি লালন সাঁইকে গালি দিচ্ছেন, কিংবা আপনি বেগম রোকেয়াকে গালি দিচ্ছেন, এই বাংলাদেশ আমাদের না। এবং জাহানারা, জননী জাহানারাকে আপনারা গালি দিচ্ছেন, এই বাংলাদেশ তো আমাদের না। বাংলাদেশটা আমাদের সবার। এখানে হিন্দু মুসলমান, হিন্দু হিন্দু বলে গালিগালাজ করবেন, আপনি হিন্দু বলে পুরাই দিবেন, এই বাংলাদেশ তো না। আসলে এই বাংলাদেশটা সবার। এই বাংলাদেশটা যেমন হিন্দুদের, তেমন মুসলমানের, তেমন খ্রিস্টানের, তেমন বুদ্ধদের, তেমন অন্যান্য সবার, সব জাতির বাংলাদেশটা। আমি সেই বাংলাদেশ চাই। এবং সব অনুষ্ঠান, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, পারিবারিক শিক্ষা এটা আবার, যে বাংলাদেশের সমস্ত সমস্ত ধর্মের যে সমস্ত জাতের যে ধর্মীয় অনুষ্ঠান, সেটা আমার অনুষ্ঠান। যেমন আমার ঈদ, তেমন আমার পূজা, তেমন আমার বৌদ্ধ পূর্ণিমা, তেমন আমার বড়দিন, মানে আমার বড়দিন, বড়দিন অবশ্যই, সেটা আমার ধর্ম। আমি এইভাবে বেড়ে উঠেছি, আমার সন্তানও সেভাবে বেড়ে উঠছে। আমি চাই প্রতিটি বাবা মা আগামীতে তাদের সন্তানকে এভাবেই বড় করুক। তো দেশে আসার কোনো পরিকল্পনা আছে কিনা? এই দেশকে এত আসতে তো ভালোবাসেন। চাই, আসতে হুম। চাই, আসতে তো চাই, এবং সেই সাথে এটাও চাই যে ফারুকের অ্যারেস্ট হোক। চাই, আমি চাই। এবং তারা যারা অন্যায় করেছে, এই যে শিশু মারা যাচ্ছে আমাদের হামের টিকার অভাবে, সেই রেজওয়ানাকে অ্যারেস্ট করুক। আমি চাই সমস্ত উপদেষ্টাদেরকে অ্যারেস্ট করুক। আমি চাই, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই আবেদন, অবশ্যই, যে আপনি এদেরকে অবশ্যই অ্যারেস্ট করবেন। আমি জানি না আমার কথা, আমি যেহেতু পরিচিত মুখ, 10 জন লোক তোকে চেনে। আমি চাই ওরা প্রত্যেকে অ্যারেস্ট হোক, কারণ তারা, প্রত্যেকটা মানুষ আমাদের দেশের সাথে অন্যায় করেছে। প্রত্যেকটা মানুষ দেশের মানুষের স্বপ্ন নষ্ট করেছে, বাচ্চাদের জীবন নষ্ট করেছে, স্টুডেন্টদের জীবন জীবন বাচ্চাদের তো জীবন শেষ, তছনছ করে ফেলছে। ওরা না লেখাপড়া করে, না কোনো বুদ্ধিবৃত্তির চর্চা করে, কোনো কিছুই করে না। তাহলে এই হত্যা মামলা যেগুলো রয়েছে, এগুলোর কোনো ফয়সালা না হওয়া পর্যন্ত আপনি দেশে আসতে পারছেন না, বা কোনো পরিকল্পনাও নিশ্চয়ই নেই? না, সেরকম বোধহয় কিছু নেই। আমাকে তো আর রাষ্ট্র বলে নাই তুমি আসতে পারবে না, এটা তো আর সম্ভব না। এটা তো আর আমি তো এমন কোনো বড় অপরাধী না।
কিন্তু কিন্তু এসে আসার পর পরে যদি অ্যারেস্ট হয়ে যান, যাদের অ্যারেস্টের দাবি করছেন তারা অ্যারেস্ট না হয়ে যে আপনি অ্যারেস্ট হয়ে যান। হ্যাঁ, সেটা তো অস্বাভাবিক, বাংলাদেশে সবই সম্ভব। কিন্তু আমি জানি তাকে নিয়ে যে সকল আলোচনা হচ্ছে পর্দার আড়ালে, পর্দার সামনে, মিডিয়াতে, ঘরে বাইরে, ক্ষমতার কেন্দ্রে, তাতে করে মনে হচ্ছে যে তার যে দুনিয়া, সেই দুনিয়া ক্রমশ ছোট হয়ে আসছে। তিনি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কি অন্যায় করেছেন গোপনে, কি অন্যায় করেছেন প্রকাশ্যে, সেটা আমরা ইন ডিটেলস জানি না। বাট যে বিষয়গুলো একেবারে জনসম্মুখে প্রমাণিত, সেটি হলো তার সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্দ ধারণা পোষণ করতেন, তিনি আসলে তার চেয়েও মন্দ। এইটা মানুষের জনগণ এখন মুখে মুখে বলছে। ২ নম্বর হলো যে আমরা যারা সাধারণ মানুষ, তার পক্ষে সে ২০০৯ সন থেকে নয়, আমি তো আমার সেই ছোটকাল থেকেই কি বলবো ৮১-৮২ সন থেকেই উনাকে রীতিমতো পুজো করে আসি। উনি ছিলেন আমার স্বপ্নের পুরুষ। আমি উনাকে প্রথম দেখি সম্ভবত ১৯৮০ বা ৮১ সনে। উনি আমার নির্বাচনী এলাকাতে গিয়েছিলেন। আমরা তখন স্কুলে পড়ি বা সেই। তো গ্রামীণ ব্যাংকের একটি শাখা উদ্বোধনের জন্য উনি গেলেন ৮০ সনে সম্ভবত, আমার মনে নাই। কিন্তু ওই স্মৃতিটা আমার মনে আছে এবং সেটা নিয়ে আমি একটা অসাধারণ একটা লেখা লিখেছিলাম। উনাকে নিয়ে আমি দুটো লেখা লিখেছি, একটা নয়াদিগন্তে, একটা বাংলাদেশ প্রতিদিনে। তো এই দুটো লেখা পড়ার পরেই উনি আমাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছিলেন এবং বলছেন যে রনি, আপনি আমার সম্পর্কে যা লিখেছেন আমি নিজেও এরকমভাবে লিখতে পারতাম না, এবং আপনি আমাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, আমার গ্রামীণ ব্যাংক, আমার ডক্টরেট ডিগ্রি, আমার সব কিছু, আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি এইরকমই, এভাবে ফুটিয়ে তুলেছেন। এবং উনি এই বইগুলো আবার কম্পাইল করেছেন। এই লেখাগুলো আমাদের যারা বিভিন্ন সময় ওনার লেখা বা ওনার সম্পর্কে যত লেখা আছে, সেই লেখাগুলো কম্পাইল করেছেন। কম্পাইল করে ওর মধ্যে আবার একেবারে শীর্ষ জায়গাতে আমার ওই লেখাগুলো উনি ছাপিয়েছেন। ছাপিয়ে আবার ওই বই আবার আমার কাছে তিনি পাঠিয়ে দিয়েছেন। তো তার যে সেক্রেটারি লামিয়া মোর্শেদ, তো লামিয়া ওনার প্রথমে লামিয়া টেলিফোন করতেন, উনি লামিয়ার সঙ্গে লামিয়া ওনার সঙ্গে আমার কথা বলিয়ে দিতেন, কিন্তু পরবর্তীতে উনি সরাসরি ডাইরেক্ট ওনার ফোন থেকে আমাকে টেলিফোন করতেন। তো বোঝার চেষ্টা করুন যে তার সঙ্গে আমার কী পরিমাণ সম্পর্ক ছিল ব্যক্তিগতভাবে। তো যার জন্য তিনি যখন এই সরকারের প্রধান হলেন, আই ওয়াজ হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ওনার জন্য শেখ হাসিনার সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে। ২ নম্বর হলো ওনাকে আমি খুব ভালো জানতাম। আমি মনে প্রাণে চাইতাম যে উনি খুব ভালো করুন। উনি একবার একটা লেখা লিখেছিলেন অনেক আগে, অসাধারণ একটা লেখা লিখেছিলেন। সেই লেখাটা ছিল যে আমি যদি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতাম। তো দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হলে তিনি কি করতেন, সেই কথাগুলো লিখেছেন। আমি বহুবার সেই লেখাগুলো পড়েছি। আর সেটা দ্বারা তখন থেকে আমার মনে হতো যে না, এরকম মানুষ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নন। উনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে দেশ পাল্টে যাবে। তো সেই স্বপ্ন আমি ধারণ করতাম। এমনকি আমি যখন এমপি হলাম, আমি আওয়ামী লীগের এমপি হওয়ার সত্ত্বেও আমার একটা স্বপ্ন ছিল যে এই বাংলাদেশে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিন প্রধানমন্ত্রী হন, কোনোদিন রাষ্ট্রপতি হন, এই দেশের ব্যাপক পরিবর্তন হবে। আর এমপি হওয়ার আগে তো মানে উনি ছিলেন একেবারে স্বপ্নের রাজপুরুষ। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কিছু হয়নি টিল নাও। আমি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হইনি। তার কাছে আমার কোনো কনসিডারেশন নেই, কোনো চাওয়ার নেই, কোনো পাওয়ার নেই। আমার কাছে তার কোনো চাওয়া পাওয়ার নেই। কিন্তু কি হলো, ওই যে যেহেতু তিনি স্বপ্নের পুরুষ, আমি চেয়েছিলাম যে তিনি খুব ভালো করুন, তিনি মাহাথির মোহাম্মদ হন, তিনি বাংলাদেশের অ্যাটলিস্ট এখন যে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন আনোয়ার ইব্রাহিম, তিনি তার পর্যায়ে হন। তারপর বারাক ওবামার মতো তার দুটি ছড়িয়ে পড়ুক। বাংলাদেশ খুব বড় কিছু না হোক, কিন্তু গণতন্ত্রায়ন, তারপরে শিক্ষা, এরপরে সংবাদপত্রের স্বাধীনতা, এরপরে গ্লোবাল অ্যাসপেক্টে আমাদের যে মান মর্যাদা, এই জিনিসগুলো বাড়ুক। মানে খুব বেশি তার কাছে চাওয়া ছিল না। আমি চাইতাম উনি ৫ বছর না, উনি আসলে ১০টা বছর থাকুক। এবং
উনি ক্ষমতায় আসবেন, ৫ বছর ক্ষমতায় থাকবেন। এই ব্যাপারে রাজনৈতিক দলের যে শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আমার যতটুকু আলাপ আলোচনা হয়েছে, সেটা ধরেন ২০২১, ২২, ২৩ সনে আমি যাদের সঙ্গে কথা বলেছি, আমি এই একই কথা বলেছি। এটি ইনু সাহেব জানানো না যে আসলে এই মুহূর্তে যদি একটা পালা পরিবর্তন হয়, সরকার প্রধান হওয়ার জন্য ইউনূস সাহেবের বিকল্প বাংলাদেশে কেউ নাই। তো সেখানে তারেক রহমান সাহেব থেকে শুরু করে অন্যান্য যাদের সঙ্গে আলোচনা হয়েছে, সবাই বলেছেন যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। দ্বিতীয়, আমি যে কথাটা বলেছি যে আসলে ওনাকে একটা ব্রিদিং টাইম দিতে হবে ৫ বছরের জন্য। আর সেই ব্রিদিং টাইম দেওয়ার কারণ সময়ে উনি যেভাবে দেশটাকে একটা জায়গাতে নিয়ে যাবেন, আর রাজনৈতিক দল হিসেবে আপনারাও এই যে পেইনগুলো আছে বা শেখ হাসিনার জমানাতে আপনারা যেভাবে কাজ করতে না পারার কারণে যে সাংগঠনিক দুর্বলতা দেখা দিয়েছে, এই সাংগঠনিক দুর্বলতাটা ৫ বছরে কাটিয়ে উঠতে পারবেন। ফলে আগামীতে আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবেন। এবং বিশ্বাস করেন যে দেশের শীর্ষ যত রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আমি এই কথাগুলো টেলিভিশনে বলেছি, তাদের সঙ্গে টেলিফোনে বলেছি, স্কাইপেতে বলেছি, তারা সবাই অ্যাগ্রি করেছেন। তাহলে দেখেন, উনি যখন ক্ষমতায় এলো, পুরো গ্রাউন্ড ছিল তার পক্ষে 100% তিনি সেই যে পারবেন, ৫ বছর থাকবেন এবং দেশটাকে ভালোভাবে চালাবেন, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু ৮ তারিখে তিনি যেভাবে দায়িত্ব গ্রহণ করলেন, যেভাবে তিনি এনসিপির ছেলেদের, তার নাতির বয়সী ছেলেদের, যাকে বলা হয় পুতুল হয়ে গেলেন, এবং তিনি যে শিশুসুলভ আচরণ করলেন, এবং তিনি ৩ দিন পরে বাংলাদেশে এলেন, এয়ারপোর্টে যে বক্তব্য দিলেন, যারা তাকে রিসিভ করতে গেল, পুরো জিনিসটি আমার কাছে আসলে মনে হয়েছে যে তিনি ফ্রম দ্য ফার্স্ট ডে ভালো করবেন না। এটা যেমন মনে হয়েছে। দ্বিতীয়, আমার আরেকটা আশঙ্কা হয়েছিল, সেটি হলো যে রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ, আপনি চিন্তা করেন, ছোট দলের নেতা, বড় দলের নেতা, ছাত্র নেতৃবৃন্দ সবাই মিলে ক্যান্টনমেন্টে দেখা করতে গেছেন জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে। ইট ইজ রং সিদ্ধান্ত। ক্যান্টনমেন্টে যাওয়ার আগে, এর কারণ হলো তখন তো ক্যান্টনমেন্ট রাজনৈতিক সহযোগিতা তাদের দরকার। ক্যান্টনমেন্ট দিক না সেনা শাসন, তাতে কিছু আসে যায় না। ক্যান্টনমেন্টে বঙ্গভবনে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলো বসবে, ছোটরা বড়রা একসাথে বসবে, ঠিক নেপালের বালেন্দ্র সাহাদেবের মতো, মানে তারা ঐক্যমত্য হবে। তারপরে শেষে তারা নিজেরা সুশীলা কার্কির মতো কাউকে মনোনীত করবে এবং বলে দেবে যে রাজনৈতিক দলগুলো এতদিনের জন্য আমরা আপনাকে ক্ষমতা দিলাম। ফলে কি হলো, জেনারেল ওয়াকারুজ্জামান, বঙ্গভবন, ছাত্র নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস, অনেকগুলো পক্ষ দাঁড়িয়ে গেল, কেউ কারোর সঙ্গে কারো যোগাযোগ নাই। আর এই উপদেষ্টা মণ্ডলীতে জগা খিচুড়ি হয়ে গেল। নাহিদ ইসলামদের মতো মানুষ, হাসনাদের মতো মানুষ তার উপদেষ্টা নিয়োগ দিল। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কখনো রাজনীতি করেনি, তিনি উপদেষ্টা নিয়োগ দিতে গিয়ে তিনি তার বান্ধবী নূরজাহান বেগমকে ডেকে আনলেন। তিনি তার আরেক বান্ধবী লামিয়া মোর্শেদকে তার পাশে রাখতে চাইলেন। তিনি প্রেস বিভাগে ইচ্ছামতো, মানে আমাদের এই সাংবাদিকতা জগতের যাদের কোনো রকম মানে একটু ইনফ্লুয়েন্স নেই, জাস্ট একটা পত্রিকা হয়তো চাকরি করে বা একটা প্রতিষ্ঠানে চাকরি করে, ওই পর্যন্ত তার পার্সোনাল হয়তো তিনি একজন ভালো সাংবাদিক, কিন্তু পুরো সংবাদপত্র জগতে একটা ইনফ্লুয়েন্স থাকতে হবে। তাদের কথা কেউ শুনবে, তাদের কাছে কেউ আসবে, তারা একটা টেলিফোন করে ডাক দিয়ে যদি বলে, এই ভাই আপনি তো আমার বাসায় আসেন, তো এরকমভাবে দেশের শীর্ষ ১০ জন লোক তাদের বাসায় যাবে, এরকম একজন লোককেও ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রেস টিমে নিতে পারলেন না। যাদেরকে নিলেন অল আর, মানে যাকে বলা হয় কোনো ইনফ্লুয়েন্স তাদের ছিল না। ফলে এই লোকগুলো ক্ষমতা পেয়ে প্রায় সবাই বিরক্তিকর লোকে পরিণত হয়ে গেল। এরপর জামাতের সুপারিশে সেখানে কিছু লোক গেল, আমেরিকার সুপারিশে সেখানে কিছু লোক গেল, তারপর বিএনপির সুপারিশে লোক গেল। একটা জগা খিচুড়ি মার্কা, মানে সেই উপদেষ্টা পরিষদ, এবং তার মধ্যে আবার সেই আল ইরিয়াস কমিশন, বদিউল আলম কমিশন, তারপরে শেষে এই দেবপ্রিয় ভট্টাচার্য কমিশন, ইফতেখার সাহেব যিনি ছিলেন ওই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এদেরকে নিয়ে ঠিয়ে একটা হজবরল সব করবে, সংবিধান সংশোধন করবে, এটা করবে ওইটা করবে। আমি ঠিক একেবারে ১ সপ্তাহের মধ্যেই আমি বুঝলাম যে এই ভদ্রলোক পারবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওনার চলে যাওয়াই বেটার। তো উনি গেলেন না, উনি থাকার চেষ্টা করলেন।
আর ওনার যে সমস্যাগুলো যেগুলো ছিল, ধরুন ওনার মামলা ছিল, মোকদ্দমা ছিল, এগুলো যদি উনি সরিয়ে নিতেন, এগুলো আমরা কিছু মাইন্ড করতাম না, এগুলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু অর্থনৈতিক যে বিষয়গুলো, যে বিষয়গুলো তিনি করেছেন, ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো করেছেন, একটা বিশ্ববিদ্যালয় নিয়েছেন, একটা ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছেন, গ্রামীণ ফোনের যে টাকাগুলো, যে ডিভিডেন্ডগুলো, অর্থাৎ গ্রামীণ ফোন যেখানে তারা শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে পারছে না, যেখানে তাদের 1200 কোটি টাকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা দেবে, এই টাকা তাদের ছিল না, সেই টাকাগুলো তিনি তার অ্যাকাউন্টে নিয়ে নিয়েছেন। গ্রামীণ ফোনকে তিনি অনুমতি দিয়েছেন, তোমরা এখন রেমিটেন্স করতে পারো, বিদেশে টাকা পাচার করতে পারো বা পাঠাতে পারো, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ঘটনা আসলে কবিরা গুনাহ হয়ে গেছে। এর মধ্যে আইন শৃঙ্খলার অবনতি, মব, এরপর সাম্প্রতিক সময়ে যে হাম নিয়ে যে ঘটনা, মানে এই যে এখন শত শত শিশু মারা গেছেন, হাজার হাজার শিশু আক্রান্ত, এবং এটা এত, যাকে বলে এই হাম যে রোগটি, এটা শিশুদের মধ্যে এটা এতটা দ্রুত বিস্তার লাভ করে যে করোনার চাইতে এটা প্রায় অলমোস্ট, করোনার যে বিস্তার লাভের ক্ষমতা যদি 70% হয়, এটা 90%, করোনার চেয়ে দ্রুত বিস্তার লাভ করে। ফলে এই হামটা যে আসলে কোথায় গিয়ে থামবে এবং আরও কত শিশু মারা যাবে, কত শিশু আক্রান্ত হবে, উই ডোন্ট নো। এবং এই যে হামটা যে বাড়লো, এটা ওনার যে দায়িত্ব অবহেলা বা অনভিজ্ঞতা তা নয়, এটা উনি যে কাজগুলো করেছেন যতটুকু আমরা জেনেছি রীতিমতো ক্রাইম করেছেন। এই হামের টিকা ইউনিসেফ, জাতিসংঘের যে ইউনিসেফ, তারা সরবরাহ করত। সেই ইউনিসেফকে বাদ দিয়ে তিনি বেশ কয়েকটা প্রাইভেট কোম্পানিকে কাজ দেওয়ার চেষ্টা করেছেন, নিঃসন্দেহে তার নিজের লোকজনকে দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেটা তিনি পারেননি। না পারার কারণে টিকাই আমদানি হয়নি, আর টিকা আমদানি হওয়ার কারণে এই রোগটি আজকের এই পর্যায়ে। এবং এটা নিয়ে সারা পৃথিবী খেপে গেছে, জাতিসংঘ খেপে গেছে, ইউনিসেফ খেপে গেছে, বিশ্বের যে সকল মানবাধিকার সংগঠন রয়েছে যারা শিশু অধিকার নিয়ে কাজ করে তারা খেপে গেছে। তারা দেশে বিদেশে এই লোকের বিরুদ্ধে, যাকে বলা হয় মামলা করার জন্য, জনমত তৈরি করার জন্য, এর বিচারের জন্য আওয়াজ তুলছে। আর বাংলাদেশে তো ওনাকে পেলে মানে যে সকল সংগঠন কোটি কোটি করে তারা খেয়ে ফেলবে তাকে, পিরানহা মাছ বা যেভাবে হাঙ্গর একটা মানুষকে খেয়ে ফেলে, ওইরকম অবস্থা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওই পর্যায়ে, ঘৃণার পর্যায়ে চলে গেছে। তার অফিসের সামনে এখন তার ফাঁসির দাবি নিয়ে লোকজন মিছিল করছে, মেয়েরা বাড়তে থাকবে। এর বাইরে তার এবং তার যারা আপনজন লোকজন ছিলেন, এদের সবার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সমান অভিযোগ। ওই যে যে লোকগুলো ছিল, একটা লোক ছিল যোগাযোগ উপদেষ্টা, আমি ভালো জানতাম এই লোকটাকে, কথাবার্তা অনেক সুন্দর বলতেন। এখন সবাই বলছে সত্যমিত আল্লাহ জানেন, বয়স্ক মানুষ, বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে। ফয়জুল করিম, প্রথম আলোর সৃষ্টি, ওখানে কলাম ঠলাম লিখতেন। তো সেই ভদ্রলোককে আমি মনে করতাম যে এটা বোধহয় বাংলাদেশের একটা সবচেয়ে সর্বকালের সেরা একজন অনেস্ট মানুষ। এখন দেখা গেল তার জমানাতে যোগাযোগ মন্ত্রণালয়, তার জমানাতে জ্বালানি মন্ত্রণালয় যে পরিমাণ লুটপাট হয়েছে, একমাত্র জ্বালানি মন্ত্রণালয়ে 35,000 কোটি টাকার লুটপাট হয়েছে। এই কথাগুলো সবাই বলা বলি করছে, সত্যমিত জানি না। তো জ্বালানিতে যদি এই অবস্থা হয়, যোগাযোগে কত হয়েছে? কোনো কাজ, একটা ছোট রাস্তা মানে মেরামত করার সে সামর্থ্য তার ছিল না। খালি মিষ্টি মিষ্টি কথা বলতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলতেন, এই লোকটা গাল ফুলিয়ে সন্দীপ বাড়ি সেভাবে কথাবার্তা বলতেন। কিন্তু কোনো একটা পত্রপত্রিকা দেখে একটা রাস্তা উনি গিয়ে মেরামত করিয়েছেন এই 18 মাসে, এই ঘটনা ঘটেনি, কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তার জামানাতে ওই মন্ত্রণালয়গুলো, উনি এর সাথে জড়িত না জড়িত আল্লাহ জানেন, আর উনি ওনার কপাল জানেন, কিন্তু ওই মন্ত্রণালয়গুলোতে যে দুর্নীতি যেভাবে বেড়েছে, খালি জনপ্রিয়তা, যে এই আমি এত টাকা কম দিলাম, এই প্রকল্পের ব্যয় কমিয়ে দিয়েছি, এখানে এই কাজ করেছি, এই সকল গাল ভরা গল্প, কিন্তু দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আমি যেহেতু, উনি তো মানে 5টা বছর আমি বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে ছিলাম, ফলে উনি কি কাজ করতে পারেন, তারপরে ওনার সীমা পরিসীমা কি, দুর্নীতির কি, এই জিনিসগুলো আমার বলতে গেলে মুখস্থ। ফলে কাজে এই জিনিসগুলো যখন ওনার ক্ষমতা চলে যাওয়ার পরে ওনার সম্পর্কে শুনছি, বা ওনারকে আমি খুব ভালো জানতাম, ওনার পক্ষে অনেক কথাবার্তা বলেছি, কিন্তু শেষের দিকে যখন তার বদনাম ক্ষমতার শেষের দিকে ছড়িয়ে পড়লো, আমি ভীষণ রকম আহত হলাম। তো এইভাবে একইভাবে আরও অনেক কয়েকজন উপদেষ্টা, যারা দুর্নীতি করবে, যারা সরকার থেকে এই পদপদবি ব্যবহার করে লাইসেন্স নেবে, ব্যবসা বাণিজ্য করবে, কমিশন নেবে, দেশ বিদেশে টাকা পাচার করবে, এই জিনিসগুলো স্বপ্নেও আমরা কল্পনা করতে পারিনি।
কিন্তু সেই কাজগুলো হয়েছে এবং সেই কাজগুলো হওয়ার পরে তারা আবার এই তারেক রহমান সাহেবের জমানাতে আবার সংগঠিত হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে ওই যে ডিপ স্টেট পলিসি, তারা প্রথম মাসখানেক তারা চুপচাপ ছিল, এখন তারা আবার দৌড়াদৌড়ি করছে, আবার কথা বলছে, আবার তৎপরতা বাড়িয়েছে। ফলে কি হলো, সরকার এবং এই ইনুস বাহিনী, তার সঙ্গে সঙ্গে তার মব বাহিনী, তার সঙ্গে সঙ্গে তাদের ডিপ স্টেট বাহিনী, তারা সব একেবারে প্রতিটা পক্ষ দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে আন্ডারওয়ার্ল্ড, দাঁড়িয়ে গেছে সেই জঙ্গিবাদ, এবং সরকারের যে সকল হঠাৎ বন্ধু তৈরি হয়েছিল সেই বন্ধুরাও সরকারের পেছন থেকে ছড়িয়ে পড়েছে। ফলে আমরা আবার একটা মাঝখান ন্যায় একটা অবস্থার মধ্যে পড়ে গেছি, যেখানে কোনো সেন্ট্রাল কমান্ড নেই কোনো কিছুর, এবং সেই কমান্ডের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবার পড়ে গেছেন, তার লোকজন পড়ে গেছেন। ফলে এত ঘৃণা, এত ক্রোধ, এত বিশৃঙ্খলা, এত অস্থিরতা